Class 7, History, Chapter number 3, the Delhi Sultans, important notes. Delhi became an important city only in the 12th century. So before that it was not that important. 12th century থেকে এর গুরুত্বটা বেড়ে গেল। Delhi first became the capital of a kingdom under the Tomara Rajputs, who were defeated in the middle of the 12th century by the Chauhans of Ajmer. So first time Delhi capital holo কাদের আন্ডারে? Tomara Rajputs, who were defeated in the middle of 12th century by the Chauhans of Ajmer. These two are different dynasties, দুটো আলাদা আলাদা rulers এর dynasty. Under the Tomaras and Chauhans, Delhi became an important commercial center. দুজনে যখন একজন আগে ছিল, তারপরে আবার চৌহানসরা ওদেরকে হারিয়ে এলো, একটা ইম্পর্টেন্ট সেন্টার হয়ে গেল, একটা কমার্শিয়াল সেন্টার, বিজনেস সেন্টার, মেইন জায়গা হয়ে গেল। Many rich Jaina merchants live in the city and constructed several temples. तो अनेक जैन धर्मे जैन धर्म के जो लोग हैं यहाँ रहने लगे एवं तारा অনেকগুলো মন্দির বানিয়েছিল। Coins minted here called Deliwal had a wide circulation. Minted মানে তৈরি হওয়া, বানানা। এখানে কয়েন তৈরি হতো, কি নাম ছিল? ডেলিওয়াল। এটা প্রচুর সার্কুলেশন মানে প্রচুর চলনে ছিল, बहुत चलता था यहाँ पर এই এলাকায়। In the beginning of the 13th century, Delhi Sultanate was founded. So 13th century starting এ Delhi Sultanate, Sultanate means একটা টোটাল একটা জায়গা যেটা অফিশিয়ালি একটা রেকগনিশন দেয়া হলো। Number 7, the Delhi Sultans built many cities in the area. তা দিল্লি সুলতানস যারা ছিল, মুঘল এম্পারার্স যারা রুল করছিল সেই সময়, অনেক শহর বানাতে লাগলো, তারা সিটিজগুলো তৈরি করতে লাগলো। Inscriptions, coins and architecture provide a lot of information. Especially valuable are histories, Tariq বা Tawarikh বলা হয়, written in Persian, the language of administration under the Delhi Sultans. So অনেক রকম ইনস্ক্রিপশনস, কয়েন্স, আর্কিটেকচার মানে ঘর বাড়িগুলো এখনো পাওয়া গেছে, যেখান থেকে অনেক আমরা জানতে পারি। আর তারিখ বা তাওয়ারিখ একটা বইয়ের নাম, রিটেন ইন পার্সিয়ান, পার্সিয়ান ভাষাতে লেখা আছে। এই পার্সিয়ান ভাষাটা ছিল সেই সময়কার যারা দিল্লি সুলতান ছিল তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল, মানে মেন যে অফিসিয়াল কাগজপত্র যা লেখা ছিল এই পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হতো। দ্য অথর্স অফ তারিখ ওয়ার লার্নেড ম্যান। এই যে তারিখ বইটা লেখা হয়েছে তার মধ্যে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে দিল্লি ব্যাপারে। এদের লেখকগুলো, রাইটার্সগুলো কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিল। লার্নেড, এটা লার্নড নয়, লার্নেড ম্যান মিনস জ্ঞানী মানুষ। দে লিভড ইন সিটিজ, মেনলি ইন দিল্লি। দে অফেন রোট ইন হোপ অফ রিচ রিওয়ার্ডস। তা তারা এই দিল্লি শহরেই থাকতো, দিল্লি এখানকার বড় বড় শহরে থাকতো এবং অনেক সময় তারা লেখাজোখা করতো যাতে ওরা যারা সুলতানরা ছিল তার কাছ থেকে বেশ ভালো ভালো পুরস্কার পায়, যেন সোনা, কয়েন্স অ্যান্ড অল। These authors advised rulers on the need to preserve an ideal social order based on birthright and gender distinctions. Their ideas were not shared by everybody. তা এই যে অথর্সরা ছিল এরা রুলার্সদেরকে, সুলতানসদেরকে সেই সময় আইডিয়া দিত কি তারা নিজেদের আইডিয়াল মিনস আদর্শ, ওদের কালচার, আইডিয়াল সোশ্যাল অর্ডার মানে সমাজে একটা ব্যবস্থা, একটা সিস্টেম তারা রাখবে, এবং বার্থ রাইট জন্ম অধিকার, অ্যান্ড জেন্ডার ডিস্টিংশনস, মেল ফিমেল বোথ আর ডিফারেন্ট, এইগুলো ওরা বলতো যে তোমরা রাখো, এগুলোকে হারিয়ে যেতে দিও না, মেনটেন করো। আর ওদের আইডিয়াসগুলো, ওদের যে সাজেশনসগুলো ছিল সবাইকে বলা হতো না, শুধু সুলতানসরাই ওদের সঙ্গে শেয়ার করতো। ইন 1236 সুলতান ইলতুৎমিশ, আচ্ছা একটা বার্থ রাইটটা দেখে নেব, মানে জন্ম অধিকার, প্রিভিলেজেস ক্লেমড অন অ্যাকাউন্ট অফ বার্থ।
মানে জন্ম হওয়া কারণে যে অধিকারগুলো পাওয়া দরকার। ফর এক্সাম্পল, পিপল বিলিভ দ্যাট নোবলস ইনহেরিটেড দেয়ার রাইটস টু গভর্ন বিকজ দে আর বর্ন ইন সার্টেন ফ্যামিলিজ। নোবলস যারা ধনী লোকেরা ছিল বড় পরিবার থেকে, তাদের যারা সন্তানরা হবে তারাও তাই করবে, যারা ওদের দাদা দাদা বাবারা যা করতো তারাও তাই করবে অটোমেটিকলি। জেন্ডার ডিস্টিংশনস কি ছিল? সোশ্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ডিফারেন্সেস বিটুইন উমেন অ্যান্ড মেন। ইউজুয়ালি দিস ডিফারেন্সেস আর ইউজ টু আর্গিউ দ্যাট মেন আর সুপিরিয়র টু উমেন। যেটা আগে ধারণা ছিল কি ছেলেরা মেয়েদের থেকে বেশি ভালো সব দিক দিয়ে, কাজের দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, এভরিথিং। তারা ওদেরকে সবসময় দাবি রাখতে চেষ্টা করছিল সকল। অলরাইট, সো দিস উইল বি ইলতুৎমিশ, IL হবে এটা। ইলতুৎমিশ ডটার রাজিয়া বিকেম সুলতান। তা ওনার মেয়ে রাজিয়া তখন সুলতান হয়ে গেছিলেন। শি ওয়াজ রিমুভড ফ্রম দ্য থ্রোন ইন 1240। তো ওনাকে সরিয়ে দেওয়া হলো 1240 সালে। Minhaj-e-Siraj recognized that she was more able and qualified than all her brothers. তা মিনহাজ-ই-সিরাজ যিনি ছিলেন উনি বুঝে গেছিলেন যে রাজিয়া বাকি সব ভাই থেকে কিন্তু বেশি কোয়ালিফাইড ছিল। বাট হি ওয়াজ নট কমফোর্টেবল অ্যাট হ্যাভিং আ কুইন অ্যাজ রুলার। কিন্তু উনি একটা রানী, একটা মেয়ে রুলার হিসাবে থাকবে সেটা নিয়ে উনি কমফোর্টেবল ছিলেন না, ওনার ভালো লাগছিল না। নর ওয়ার দ্য নোবলস হ্যাপি অ্যাট হার অ্যাটেম্পটস টু রুল ইন্ডিপেন্ডেন্টলি। এবং যে নোবলসরা ছিল, যা বড় বড় লোকেরা ছিল, তারাও কিন্তু খুশি ছিল না কি রাজিয়া একা একাই পুরো রাজ করছে। রুদ্রমা দেবী ওয়াজ কুইন অফ কাকাটিয়া ডাইনেস্টি অফ ওয়ারাঙ্গল from 1262 to 1289. Rudrama Devi changed her name on her inscriptions and pretended she was a man. উনি যে ইনস্ক্রিপশনস গুলো ছিল ওখানে নিজের নামটা পাল্টে দিয়েছিলেন, আর নামটা দেখে মনে হতো কোনো ছেলে। এই ভাবনা চিন্তা নিয়ে উনি নামটা কিন্তু পাল্টিয়েছিলেন। Queen Didda ruled in Kashmir between 980 to 1003. The name comes from Didi or elder sister. The Delhi Sultans were dependent upon trade, tribute or plunder for supplies. The Delhi Sultansরা কিসের উপর তাদের টাকা পয়সা ওরা পেত? একটা ব্যবসা, ট্রেড, ট্রিবিউট মানে বাইরে বাইরে থেকে যারা আসতো তারা অনেক কিছু তাদেরকে দিত, আর প্লান্ডার, প্লান্ডার মানে লুট, হামলা করে সব লুট করে নেওয়া। নেক্সট, কন্ট্রোলিং গ্যারিসন টাউন্স। গ্যারিসন টাউন্স মানে আর্মি টাউন্স, পুরো ঘেরা থাকতো, ওখানে বেশিরভাগ আর্মিরাই থাকতো, ওখানে নর্মাল পাবলিকও থাকতো। ইন ডিস্টেন্ট বেঙ্গল অ্যান্ড সিন্ধ ফ্রম দিল্লি ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। তাই গ্যারিসন টাউন্স থেকে মানে আর্মি টাউন্স থেকে, যেটা বেঙ্গল থেকে অনেকটা দূরে ছিল, বেঙ্গল, সিন্ধ আর দিল্লি থেকে অনেক দূরে ছিল, মানে এগুলো ওখান থেকে মানে কন্ট্রোল করাটা খুব মুশকিল হয়ে গেল, ডিস্টেন্স হয়ে যাচ্ছিল বলে ওখান থেকে কন্ট্রোল করা যাচ্ছিল না। ইন দ্য ফার্স্ট এক্সপ্যানশন ফরেস্ট ওয়ার ক্লিয়ার্ড। তো যখন ওদের নিজের এলাকাটা বাড়াতে লাগলো, জঙ্গলগুলো সব কেটে পরিষ্কার করতে লাগলো, যেটাকে তারা ইন্টারনাল ফ্রন্টিয়ার বলছে। ইন দ্য গঙ্গা যমুনা ডোব মানে গঙ্গা যমুনা এলাকাগুলো and hunter gatherers and pastoralists expelled from their habitat. যারা জঙ্গল টঙ্গলে থাকতো, হান্টার গ্যাদারার্স আদিবাসীরা, আর প্যাস্টোরালিস্ট মানে যারা গরু মোষ চড়াতো, এটা প্যাস্চার থেকে এসছে, চারওয়াহে जिसको বলতে हम लोग, যারা গরু মোষ ছাগল প্রচুর অনেক পুষে থাকে, তারা তো এইসব ফাঁকা জায়গায় থাকবে, মানে জঙ্গল, বন জঙ্গল, ঘাসের ময়দান, এদিকে সব তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। These lands were given to peasants and agriculture was engaged. তো এইগুলো সব চাষিদেরকে দেওয়া হলো, চাষবাসকে তারা এনকারেজ করতে লাগলো, বাড়াতে লাগলো। New fortresses, garrison towns and towns were established to protect trade routes and to promote regional trade. তা নতুন নতুন সব কিলা বানাতে লাগলো, গ্যারিসন টাউন্স, শহর বানাতে লাগলো। তাদের ট্রেড রুটস মানে যেসব রাস্তা দিয়ে ব্যবসাদাররা যেত, তাদের ঘোড়া গাড়ি টাইড নিয়ে সব সেগুলো প্রোটেক্ট করতে লাগলো। এবং প্রমোট রিজনাল ট্রেড মানে এক জায়গা থেকে আর এলাকার সঙ্গে তারা ব্যবসাটা, বিজনেসটা বাড়াতে লাগলো। The second expansion, এটা ছিল ফার্স্ট এক্সপ্যানশন। সেকেন্ড এক্সপ্যানশন occurred along the external frontier of the Sultanate, বাইরের দিকটা।
মিলিটারি এক্সপেডিশনস ইনটু সাদার্ন ইন্ডিয়া, মানে আর্মি হামলা করতে লাগলো সাউথে, স্টার্টেড ডিউরিং দ্য রেইন অফ আলাউদ্দিন খালজি, ওনার রুলের সময় সব হামলা করতে লাগলো সাউথে, অ্যান্ড কালমিনেটেড উইথ মোহাম্মদ তুগলুক সালতানাত আর্মিজ ক্যাপচার্ড এলিফ্যান্টস, হর্সেস অ্যান্ড স্লেভস অ্যান্ড ক্যারিড অ্যাওয়ে প্রেশিয়াস মেটালস। এবং মোহাম্মদ তাদের সঙ্গে মিলে, মোহাম্মদ তুগলক অ্যান্ড আলাউদ্দিন খালজি দুজনে মিলে কিন্তু সব সাউথে যে সালতানাতগুলো ছিল ওগুলো সব ক্যাপচার করতে লাগলো, হাতি ঘোড়া সব কবজা নিজের কাছে নিয়ে নিল, স্লেভস সেখানকার লোকদেরকে স্লেভ বানিয়ে নিল, গোলাম বানিয়ে নিল, এবং ওখানকার দামি দামি সব মেটালসগুলো সব ওরা ক্যাপচার করে নিল। বাই দ্য এন্ড অফ মোহাম্মদ তুগলকস রেইন, the armies of the Delhi Sultanate had marched across a large part of the subcontinent. ता मोहम्मद तुगलक के उनका शासन राज जो है राजपाट खत्म होते होते शेष होते होते किंतु एरा अनेक আমাদের যে নিচে সাইডে সাউথ সাইড দিকে অনেকটা এগিয়ে গেছিল এরা। দে হ্যাড ডিফিটেড রাইভাল আর্মিজ অ্যান্ড সিজ সিটিজ, তাদের বিরোধী সেনাকে ওরা হারিয়ে হারিয়ে সব শহরগুলোকে সিজড মানে কবজা করে নিয়েছিল। The Sultanate collected taxes from the peasantry and dispensed justice in its realm. তা সালতানেট তাদের পেজেন্ট্রি মানে চাষিদের কাছ থেকে ট্যাক্স নিত, এবং ডিসপেন্স জাস্টিস মানে তারা ন্যায় করত তাদের এলাকার মধ্যে যেটা পড়তো, তাদের এরিয়া কন্ট্রোলের মধ্যে যেটা পড়তো সেখানে যেটা ন্যায় অন্যায় বা যেটাই বিচারে আসতো তারা যেটা ঠিক মনে করতো ডিসাইড করতো। Write these 20 points properly, neatly, and learn this properly, revise this properly, and also go through the chapter. It is not yet end. Aro duto part hobe eta note se. That will be continued in the next class.